ফের এসআইআর আতঙ্কে মৃত্যু। এসআইআর আতঙ্কে মৃত্যুরই দাবি পরিবারের। অভিযোগ করছে পরিবার, কিভাবে কতটা দুশ্চিন্তায় ছিলেন যে এই জামাত আলী মৃত্যু হলো। কথা বলবো প্রতিনিধি সন্তুর সঙ্গে। সন্তু, একদম আমতা বিধানসভা সাপসির গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রাম, সেখানে কিন্তু শেখ জামাত আলী তার পরিবারের দাবি যে দু একদিন আগে কিন্তু এলাকার যে বিএলও আছে তিনি কিন্তু তাকে হেয়ারিং এর জন্য নোটিশ দিয়ে যান। তারপর থেকেই পরিবারের দাবি তিনি টেনশনে ছিলেন এবং পরিবারের লোককে বারবার তিনি জিজ্ঞাসা করছিলেন যে এই হেয়ারিং এ কি হবে, তিনি কি তাকে কি এখান থেকে চলে যেতে হবে, এমনটাই কিন্তু আশঙ্কায় ভুগছিলেন। পরিবারের দাবি গতকাল রাতে ঠিক মতো খাবারও খাননি, তারপর তিনি ঘুমোতে যান। তারপরে পরিবারের দাবি আজ ভোর রাতে কিন্তু তার হৃদরোগ হয় এবং পরিবারের লোকজন ডাক্তারকে বা চিকিৎসককে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করে। পরিবারের দাবি যে এসআইআর আতঙ্ক, সেই আতঙ্কেই কিন্তু এই জামাত আলীর মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু পরিবারের দাবি। দেখা যাক পরিবার কি বলছে। চিঠিটা কালকে দিয়েছে, 31 তারিখে ডেকেছিল। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। আমার অনেকগুলো খানেওয়ালা আছে বলে আজকে যে চিঠি দিয়েতে তার রেজিস্ট্র করে মারা গেছে। তো আমরা কি করে খাবো? আমার একটাই রোজগার করে আনতো, আমরা খেতুন। তোমার এবার বাংলাদেশে নিয়ে যাবে, তোমার কোনো ডকুমেন্ট পাই না, কিছু রোগও না, কিছু হয়নি। কল্যাণীতেও এসআইআর আতঙ্কে মৃত্যু। জওহরলাল মাহাতো এই বৃদ্ধের মৃত্যু অবশ্য হিয়ারিং থেকে ফেরার পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, এরকমটাই দাবি করছে পরিবার। নোটিশ পান 72 বছরের বৃদ্ধ, 2002-এর লিস্টে নাম ছিল। তাদের দাবি পরিবারের 27শে ডিসেম্বর শুনানিতে যান 72 বছরের বৃদ্ধ। বাড়ি ফিরতেই শরীর খারাপ এবং মৃত্যুও হয় জওহরলাল মাহাতোর। কল্যাণীতে দাবি পরিবারের যে এসআইআর নিয়েই নাকি আতঙ্কে ছিলেন, শুনানি নিয়েও, হিয়ারিং নিয়েও আতঙ্কে ছিলেন। এবং হিয়ারিং হলো, হিয়ারিংয়ে কি কিছু গন্ডগোল হয়েছিল? হিয়ারিংয়ে কি ঠিকমতো নথি জমা দিতে পারেননি? তাই কি বাড়তি আতঙ্ক তাকে তাড়া করছিল? এই সব প্রশ্ন উঠছে। সরাসরি চলে যাবো প্রতিনিধি রঞ্জিতের কাছে। রঞ্জিত, এসআইআর এর পরে মানে হিয়ারিং এর পরে মৃত্যু হলো, হিয়ারিং এ কি নথিপত্রে কোনো গন্ডগোল ছিল, কোনো কিছু দিতে পারেননি, আতঙ্কের পর আতঙ্ক তাকে তাড়া করছিল, কি বলছেন পরিবার? দেখো, 2002 সালে জওহরলাল মাহাতো, যার মৃত্যু হয়েছে, প্রায় 72 বছর বয়স, 27 তারিখ তার এসআইআর এর শুনানি ছিল এবং তখনই তিনি অসুস্থ ছিলেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরে অসুস্থ অবস্থায় তাকে বাড়িতে নিয়ে আসা এবং গতকাল তার অসুস্থতা আরো বেড়ে যায়। আজ সকালে তার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তবে পরিবার যে দাবি করছে যে কিছুটা হলো আতঙ্কের মধ্যে ছিলেন এবং এসআইআর যে টানা পড়েন, তার যে নাম থাকা সত্ত্বেও তাকে যে হিয়ারিং এ ডাকা হয়েছে সেটা নিয়ে একটা কিছুটা হলো পরিবার আতঙ্কের মধ্যে ছিল, সমস্যার মধ্যে ছিল। এমনকি যে বিএলএ 2 রয়েছে তারও একই বক্তব্য রয়েছে যে তিনি অসুস্থ ছিলেন, তারপরেও 2002 সালে তার তালিকায় নাম থাকা সত্ত্বেও, তার পরিবারের নাম থাকা সত্ত্বেও তাকে হিয়ারিং এ ডাকা হয়েছিল। কিছুটা হলেও তিনি বিভ্রান্ত ছিলেন, এমনকি সেটা কাউকে স্পষ্ট প্রকাশ না করলেও পরিবারের পক্ষে দাবি করা হচ্ছে এই নিয়ে কিন্তু অসুস্থতার মধ্যে তাকে ডাকা হলে আরো অসুস্থ হয়ে পড়েন। ফলে যে এসআইআর শুনানির পরে আজকে সকালে তার যে মৃত্যু, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে অসুস্থতার মধ্যে তাকে কেন ডাকা হলো, কেন 2002 সালে পরিবারের সদস্যরা কি বলছেন। ওই হারিয়ে এসে একটু শরীর খারাপ হয়েছে, বেশি দিন ছিল না, এই 10-15 মতো। 2002 নাম ছিল বাবা? হ্যাঁ। হিয়ারিং এ কি কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, বলছিল কি একটু বুকটা ব্যথা করছে। ভয়ে? হ্যাঁ, ভয়ে অনেক লাইন ছিল। আচ্ছা। বৃদ্ধ বৃদ্ধা গরিব মানুষ তারা আসছেন হিয়ারিং এ, কিন্তু যাদের একটু পয়সা আছে তাদেরকেও প্রচুর পরিমাণ টাকা খরচ করে আসতে হচ্ছে। 5,000 করে গাড়ি ভাড়া দিয়ে, 5,000 টাকায় গাড়ি ভাড়া করে 10,000 টাকায় দুটো গাড়ি, 10,000 টাকায় দুটো গাড়ি। এবং কোথা থেকে? হৃদয়পুর থেকে 5,000 টাকায় গাড়ি ভাড়া করে বারাসাতে। কথা বলবো প্রতিনিধি জিয়ার সঙ্গে। জিয়া, 5,000 টাকা হৃদয়পুর থেকে বারাসাত। একদম, দেখো, অর্থাৎ এই এসআইআর হিয়ারিং এ কিন্তু আসতে হচ্ছে এই বিভিন্ন ধরনের মানুষের। এখানে শোভারানী ভৌমিক, 83 বছর বয়স, তার বুকে পেসমেকার বসানো, ফলে তিনি অসুস্থ, তিনি চলাফেরা করতে পারেন না, ফলে তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। ফলে তার পরিবার একেবারে হৃদয়পুরের জায়গা থেকে, সেখান থেকে নিয়ে আসা হয়েছে। 5,000 টাকা গাড়ি ভাড়া। তার কারণে 5,000 টাকা কেন গাড়ি ভাড়া? যেহেতু একেবারে সকাল থেকে আসতে হচ্ছে, সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়েছে, লম্বা লাইনের জন্য
সেখানে দাঁড়িয়েছে এবং কখন হিয়ারিং শেষ হবে সেটাও জানতেন না, ফলে তাদেরকে 5,000 টাকা গাড়ি ভাড়া করেই এই শোভারানীর পরিবার তারা কিন্তু বারাসাত 1 নম্বর ব্লক অফিসে যেখানে হিয়ারিং সেন্টার রয়েছে সেখানে কিন্তু আসতে হচ্ছে এবং এখানে এসেও চরম হয়রানির শিকার তখন দীর্ঘক্ষণ দাঁড়াতে হচ্ছে, সমস্যা হচ্ছে। ফলে এই ধরনের মানুষগুলো অথবা পুরো একদিকে যেমন কাজ নষ্ট হচ্ছে এবং এই 5,000 টাকা গাড়ির পয়সায় গুনে তাদের কিন্তু হিয়ারিং এ আসতে হচ্ছে। এই হিয়ারিং এ আসার পরেও যে এটাও যে পরবর্তীকালে আসতে হবে না এই সিওরিটিও কিন্তু দিতে পারছেন না নির্বাচন আবার তো আসতে হবে, ভোট দিতেও লাইনে দাঁড়াতে হবে, এদের আর কোনো পরিত্রাণ নেই। হিয়ারিং হয়ে গেছে, গাড়িতে সেই হিয়ারিংটা নিয়েছেন, আমরা বিএলওকে গিয়ে রিকোয়েস্ট করেছি, তার সঙ্গে চলে এসেছে। অনেক হয়রানি হতে হয়েছে, তার নট অনলি দ্যাট, আমাকে দুটো গাড়ি ভাড়া করে 5,000 বাজে 10,000 টাকা খরচা আছে। এই 10,000 টাকা খরচা আমার ঘর থেকে দিতে হলো, তো এই জাস্ট এখানে হিয়ারিং অ্যাটেন্ড। কত দূর থেকে আসছে? হৃদয়পুর কৈলাসনগর থেকে এসেছি। অসুস্থ মানুষ টেনে নিয়েছে, রাস্তায় কিছু হয়ে গেলে কিছু করার ছিল না আমার, তবুও আমি এত রিস্ক নিয়ে এসেছি এখানে, বুঝলেন তো। ভালো লাগছে, এখন ভালো লাগছে। হিয়ারিং হয়েছে? হ্যাঁ, গাড়িতে এসে আপনার কি হিয়ারিং হলো? হ্যাঁ, গাড়িতে এসে নিয়ে গাড়িতে হিয়ারিং গাড়িতে নিয়ে গিয়েছে। কি কারণে নাম বাদ গিয়েছিল? 2002 সালের ম্যাপিংয়ে আনম্যাপিং এসেছে, তাই এখানেই এসে আমার হিয়ারিং নিয়ে গিয়েছে। হয়রানির জন্য মানে এখন আমার শারীরিক একটা কষ্ট হচ্ছে, যেহেতু আমার প্রেসমেকার বসানো আছে, ভালভ রিপ্লেসমেন্ট আছে, আমার একটা শারীরিক কষ্ট অনুভব করছি আমি এখন। এ কি কাণ্ড! রাজ্যে থাকেন তারপরেও এনআরআই, হ্যাঁ মানে প্রবাসী, 999 জন এরকম প্রবাসী নির্বাচন কমিশনের তালিকায় ডোমজুড়ে, এই কলকাতার কাছে ডোমজুড়ে তারা থাকেন, তারা বসবাস করেন এই রাজ্যেই, কিন্তু তাদের নির্বাচন কমিশনের তালিকায় এসছে এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, 999 জন সত্যি সত্যি ডোমজুড়েরই বাসিন্দা? দেখো, তাদের কিন্তু দাবি যে তারা কিন্তু ডোমজুড়েরই বাসিন্দা এবং 2002 সালে তাদের নামও রয়েছে। এমনকি যে খসড়া তালিকাতে তাদেরকে প্রবাসী বলে দাগিয়ে দেওয়া হয়েছে, এবার তাদের খসড়া তালিকাতেও তাদের নাম রয়েছে। অর্থাৎ যদি তারা প্রবাসী হয়ে থাকে তাহলে তাদের নাম নির্বাচন কমিশন কি করে খসড়া তালিকায় তুললো? তাহলে তাদের কাছে যখন তথ্য আছে তারা বিদেশি বা তারা বাইরে থেকে এসে এখানে বসবাস করছে, সেক্ষেত্রে তো তাদের নাম তুলতোই না, কারণ এই বাছাইয়ের জন্যই তো এফআইআর করা হয়েছিল। কিন্তু তা তোয়াক্কা না করে তাদের প্রত্যেকের নাম তুলে দেওয়া হলো এবং পাশাপাশি সামনে লিখে দেওয়া হলো এই 36 নম্বর পার্টের 999 জন বল্লপাড়া, মসজিদপাড়া, বটতলা এলাকার 999 জন প্রবাসী থাকে। ভাবা যায়, তারা কিন্তু প্রবাসী। এবার সমাধানের কোনো আশ্বাস মিলেছে? সমাধান কিছু হবে? হিয়ারিং এ যেতে হবে নাকি? দেখো, হিয়ারিং তো ডাকেইনি, কিন্তু বিধায়ক অর্থাৎ ডোমজুড়ের বিধায়ক তিনি যেটা মনে করছেন যে পরবর্তীকালে এদেরকে কার্যত বিদেশি বলে পরিচয় দিয়ে তাদেরকে অন্যত্র বার করে দেওয়া বা দেশ থেকে তাড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত বিজেপির তরফ থেকে করা হচ্ছে। যেখানে আর বিজেপি কি বলছে? বিজেপির তরফে অভিযোগ যে এই ধরনের ঘটনা অর্থাৎ এরকম প্রবাসী ভারতীয় তারা কিন্তু গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মূলত সংখ্যালঘু এলাকাতে তারা কিন্তু বসবাস করছে এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র যারা রয়েছে তাদেরকে বাঁচাতেই তৃণমূলের এই এসআইআর এ বিঘ্ন ঘটানো তাদের এই কাজ চালাচ্ছে। আমার নাম এসছে, আমার হাজবেন্ডের আর ছেলের নাম আসেনি, দুজন। এই একটু ভয়টা লাগছে যে 3 জনের মিলে একসঙ্গে জমা দিলাম, তা আমার একলা এলো, 2 জনের কেন আসলো? এমনকি স্যারেরা সই করে দিচ্ছে, সেই সইয়ের কাগজ পর্যন্ত এনেছি। আমার আর আমার ছেলের নাম পুরো বাদ দেওয়া হয়েছে। কয়েক বছর ধরে ভোট দিয়ে আসছি, কোনো সমস্যা নেই। এই সময়টা কেন বাদটা দেওয়া হলো? কোথায় থেকে হলো? কেন করলো? ওরা তো ভয় পাইয়ে দিচ্ছে।